ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে আবারও এস আলম অ্যাকাউন্টিং সলিউশন এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শিপন আলম স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট সাদাত কলেজ, করটিয়া, টাঙ্গাইল। তো আজকে আমরা গত দুইটা ক্লাস অর্থাৎ 19 এবং 20 অ্যাডজাস্টিং এন্ট্রিজ এর উপরে আমরা ক্লাস করেছি। আজকে অ্যাডজাস্টিং এন্ট্রিজ এর উপরে আমরা 3 নম্বর ক্লাসটি করব। তো চলো দেখি আমাদের আজকে কি প্রশ্ন আছে এবং আমাদের সমাধানটা কেমন হবে। তো তোমাদের যে কোশ্চেনটা আছে এটি দেখো যে ফিনান্স ডিপার্টমেন্টে 2015 এবং 2018 সালে এসেছিল। The following is the adjusted and unadjusted trial balance of Tamjid Company as on December 2017। অর্থাৎ ডিসেম্বর 2017 সালের ডিসেম্বর মাসে তামজিদ কোম্পানির দুইটা ট্রায়াল ব্যালেন্স এখানে দেওয়া আছে। একটাকে বলা হয় অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, আরেকটাকে বলা হয় আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ট্রায়াল ব্যালেন্সের জাস্ট হচ্ছে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা দেওয়া আছে এবং সেই সাথে অ্যাকাউন্ট ডিটেইলস। অ্যাডজাস্টেড এরও ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা দেওয়া আছে। তো প্রথমে আমাদের আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এটা আমাদের জানতে হবে যে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স কি এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স কি। তো আনঅ্যাডজাস্টেড মানে হচ্ছে অসমন্বয়কৃত রেওয়া মিল, আর এটা হচ্ছে সমন্বয়কৃত রেওয়া মিল। তো তাহলে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের অর্থ হচ্ছে বিফোর অ্যাডজাস্টমেন্ট, আর এটা হচ্ছে আফটার অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট আমাদের যে সমন্বয় দাখিলাগুলো থাকে বছরের শেষে, সেই সমন্বয় দাখিলাগুলোর আগেই আমাদের সেই সমন্বয় দাখিলাগুলো সমন্বয় করার আগেই আমাদের যে জেনারেল ট্রায়াল ব্যালেন্স থাকে, অর্থাৎ জেনারেল জার্নাল এন্ট্রি থেকে আমরা জেনারেল লেজার তৈরি করি। সেই জেনারেল লেজারের ব্যালেন্সগুলো নিয়ে আমরা যে ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করি সেটিকে বলা হয় আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স অথবা বিফোর অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স। আর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স হচ্ছে এই যে আমাদের আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থাকে তার সাথে বছরের শেষে আমাদের যে সমন্বয়গুলো আমাদের কি করতে হয়, এর সাথে প্লাস মাইনাস করার পরে আমরা যে ট্রায়াল ব্যালেন্সটা পাই সেটিকে বলা হয় অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। অর্থাৎ অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের মধ্যে সমন্বয়গুলো যোগ বিয়োগ করা থাকে, আর আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের মধ্যে সমন্বয় যে দফাগুলো থাকে সেগুলো যোগ বিয়োগ করা থাকে না। তো তাহলে আমরা দেখি যে আর আমাদের এখানে বলছে এরকম দুইটা ট্রায়াল ব্যালেন্স দেওয়ার পরে আমাদের এখানে বলেছে যে সৌদি অ্যাডজাস্টিং এন্ট্রি, আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো এর মধ্যে থেকেই খুঁজে বের করতে হবে। অর্থাৎ আমাদের এখানে কিন্তু আলাদা করে অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো উল্লেখ করা নেই, এর মধ্যে থেকেই আমাদের খুঁজে বের করতে হবে। অর্থাৎ তোমরা একটা জিনিস খেয়াল করবে যে আনঅ্যাডজাস্টেড এবং অ্যাডজাস্টেড এই দুইটার যে পার্থক্য হবে সেই পার্থক্য ধরে নিতে হবে আমাদের অ্যাডজাস্টমেন্ট হিসেবে ট্রিট করা হয়েছে। তো আমরা দেখি যে ক্যাশে দেখো কোনো কিন্তু আনঅ্যাডজাস্টেড এবং অ্যাডজাস্টেড অ্যামাউন্টের মধ্যে কোনো পার্থক্য নাই, অর্থাৎ এখানে কিন্তু কোনো নাই, অ্যাডজাস্টমেন্টের কাজ নাই। অ্যাকাউন্ট রিসিভেবলে তোমরা খেয়াল করো, অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের আনঅ্যাডজাস্টেড ছিল হচ্ছে 7,000 আর অ্যাডজাস্টেডে আছে হচ্ছে 9,000। অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের কিন্তু অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে হচ্ছে 2,000 টাকা পরিমাণ বেড়েছে। অর্থাৎ বিফোর অ্যাডজাস্টমেন্ট হচ্ছে 7,000 ছিল, কিন্তু আফটার অ্যাডজাস্টমেন্টে আমার 2,000 টাকা বেড়েছে। অর্থাৎ এই 7,000-এর সাথে 2,000 টাকা আমার যোগ করে আর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আমার ব্যালেন্স হচ্ছে 9,000। তো যেখানে যেখানে পার্থক্য আছে এরকম দেখো, এই যে প্রিপেইড ইন্স্যুরেন্স এখানে কিন্তু আগে ছিল 6,500, এখন 3,000। আগে সাপ্লাই যে আগে ছিল 5,000, এখন কিন্তু 2,000। আবার ইকুইপমেন্টে দেখো 60,000, এটাতে কোনো চেঞ্জ নাই। যেখানেই চেঞ্জ হবে সেখানেই তোমরা মনে করবে যে আমাদের এখানে অ্যাডজাস্টমেন্টের কাজ করতে হবে। ওকে, তো এই হচ্ছে প্রাথমিক কথা ছিল। আমরা এখন অঙ্কে চলে যাই। তো আমরা প্রথমে যে চেঞ্জটা সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের দেখো 7,000 ছিল আর অ্যাডজাস্টেডে 9,000, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল 2,000 টাকা বেড়েছে। তো আমরা জানি অ্যাকাউন্ট রিসিভেবল যদি বৃদ্ধি পায় তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলকে ডেবিট করতে হয়। তাহলে আমরা 1 নাম্বার অ্যাডজাস্টমেন্টে দেখি, এই যে দেখো যে অ্যাকাউন্ট রিসিভেবল আমার কিন্তু এই যে 2,000 টাকা কি করা হয়েছে,
ডেবিট করা হয়েছে। আচ্ছা, তো তোমাদের আরেকটা বিষয় বলি যে অ্যাকাউন্ট রিসিভেবল কখন বৃদ্ধি পায়। অ্যাকাউন্ট রিসিভেবল মানে কি? দেনাদার। দেনাদার কখন বৃদ্ধি পায়? দেনাদার তখনই বৃদ্ধি পায় যদি আমি দেনাদারকে বাকিতে সেবা প্রদান করি। তার মানে এই অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে আর একটা সাইড জড়িত, সেটা হচ্ছে সার্ভিস রেভিনিউ। তা আমাদের এখানে দেখতে হবে সার্ভিস রেভিনিউ আছে কিনা। এই যে দেখো, সো দেখো সার্ভিস রেভিনিউ কিন্তু আমার আগে ছিল না, আনঅ্যাডজাস্টেড কিছুই নাই। আর অ্যাডজাস্টেডে কিন্তু 2000 টাকা ক্রেডিট দিকে দেখানো। তো 2000 টাকা ক্রেডিট দিকে দেখানো মানে হচ্ছে সার্ভিস রেভিনিউ আমার 2000 টাকা বৃদ্ধি পেয়েছে। আগে ছিল না, মানে জিরো। আর এই যেহেতু এটা ক্রেডিট দিকে 2000 টাকা দেখানো হয়েছে অ্যাডজাস্টেডে, তার মানে 2000 টাকার সার্ভিস রেভিনিউ বৃদ্ধি পেয়েছে। তো 2000 সার্ভিস রেভিনিউ 2000 বৃদ্ধি পেলে এটাকে ক্রেডিট দিকে লিখতে হয়। এই যে দেখো, তাহলে আবার সার্ভিস রেভিনিউ ক্রেডিট দিকে 2000। অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল যে আমার 2000 বেড়েছিল, তার কারণ হচ্ছে আমি সেবা প্রদান করেছিলাম বাকিতে 2000 টাকা। এই কারণে অ্যাকাউন্ট রিসিভেবল 2000 টাকা বৃদ্ধি পেল, সার্ভিস রেভিনিউ 2000 টাকা বৃদ্ধি পেল। অর্থাৎ এই সমন্বয়গুলোর একটা সাইড পেলে আর একটা সাইড কোথাও না কোথাও অবশ্যই আছে, সেটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে 1 নম্বর গেল অ্যাকাউন্ট রিসিভেবল আর সার্ভিস রেভিনিউ। এখন 2 নম্বর দেখি। 2 নম্বর বলছে প্রিপেইড ইন্স্যুরেন্স। 6500 ছিল আর আমার এখন আছে, আর অ্যাডজাস্টেড মানে এখন আছে 3000 টাকা। অর্থাৎ 6500 থেকে 3000 বাদ দিলে আমার হচ্ছে 3500 টাকার কিন্তু প্রিপেইড ইন্স্যুরেন্স কমে গেছে। প্রিপেইড ইন্স্যুরেন্স হচ্ছে সম্পদ। প্রিপেইড ইন্স্যুরেন্স যদি কমে যায় তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট হয়ে যায়। আর প্রিপেইড ইন্স্যুরেন্স কেন কমে? প্রিপেইড ইন্স্যুরেন্স কমার একমাত্র কারণ হচ্ছে যদি আমার খরচ হয়ে যায়, ইন্স্যুরেন্স এক্সপেন্স হয়ে যায়। তাহলে আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্স দেখি। এই যে দেখো, ইন্স্যুরেন্স এক্সপেন্স কিন্তু এই যে অ্যাডজাস্টেডের ঘরে কিন্তু 3500 ডেবিট করা আছে, আর আনঅ্যাডজাস্টেডের মধ্যে কিছু নাই। তার মানে 3500 টাকা ইন্স্যুরেন্স খরচ হয়ে গেছে। এই কারণেই কিন্তু আমার প্রিপেইড ইন্স্যুরেন্স 3500 টাকা কমে গিয়েছে। এই কারণে দেখো, এই যে আমাদের তাহলে যাবে দেখি ইন্স্যুরেন্স এক্সপেন্স 3500 ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স 3500 ক্রেডিট। তাহলে আমাদের দুইটা পার্টি পেয়ে গেলাম, দুইটা সাইডই পেয়ে গিয়েছি। প্রিপেইড ইন্স্যুরেন্সের কাজ শেষ। এখন সাপ্লাইজে আছে। সাপ্লাইজে একই কথা, ছিল 5000, এখন আছে 2000। তাহলে আমাদের কমে গেছে কত? 3000। 5000 থেকে 2000 বাদ দিলে 3000 আমাদের কমে গিয়েছে। ওকে, তাহলে আমাদের দেখতে হবে যে সাপ্লাইজ কেন কমে গিয়েছে। সাপ্লাইজ কমারও প্রিপেড ইন্স্যুরেন্সের মধ্যে একমাত্র কারণ সেটা হচ্ছে এক্সপেন্স হয়ে যাওয়া। যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের দেখতে হবে সাপ্লাইজ এক্সপেন্স আছে কিনা। এই যে দেখতে পাচ্ছ সাপ্লাইজ এক্সপেন্স কিন্তু অ্যাডজাস্টেডের ঘরে 3000 টাকা অলরেডি দেখানো আছে। তাহলে আমাদের জাবেদা হচ্ছে এক্সপেন্স যেহেতু বৃদ্ধি পেয়েছে, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, আর আমার সাপ্লাইজ কি 3000 টাকা এখানে কমে গিয়েছে, এই কারণে সাপ্লাইজ ক্রেডিট। এই যে তোমরা দেখতে পাচ্ছ সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 3000, আর সাপ্লাইজ আমার কমে গিয়েছে 3000 ক্রেডিট, সম্পদ কমে গিয়েছে। তো সাপ্লাই শেষ। এখন আমরা দেখি ইকুইপমেন্ট যা ছিল তাই, এটাতে কোনো সমন্বয় নেই। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনে খেয়াল করো, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনে কিন্তু আনঅ্যাডজাস্টেড কিছুই ছিল না। আনঅ্যাডজাস্টেড কিছুই ছিল না, আর আমাদের কিন্তু অ্যাডজাস্টেড ক্রেডিট সাইডে আমার 1500 টাকা লেখা আছে। তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট হওয়া মানেই হচ্ছে যে আমার এই বছরে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স চার্জ করা হয়েছে। তো 1500 টাকা যেহেতু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট আছে, তো ডেবিটে অবশ্যই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স থাকবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, এটা কিন্তু 1500 টাকা, এই যে তোমার অ্যাডজাস্টেডের ঘরে। তাহলে ডেপ্রিসিয়েশনের জন্য তো যাবে দেয় একটাই, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 1500 টাকা হয়ে গেল। অর্থাৎ একটা সাইড পেলে আর একটা সাইড কিন্তু এই অঙ্কের মধ্যে অবশ্যই থাকবে। এই ধরনের অঙ্কের কিন্তু নেচারই এরকম, যে একটা পেলে আর একটা তোমাকে খুঁজে অবশ্যই দেখতে হবে যে তোমার মিল আছে কিনা, ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড ইকুয়াল হয় কিনা। এরপরে আমরা আসি নোটস পেবল যা ছিল তাই, কোনো চেঞ্জ নাই, এটা তো সমন্বয় হবে না। অ্যাকাউন্টস পেবল যা ছিল তাই 15000, কোনো চেঞ্জ নাই, সমন্বয় হবে না। স্যালারিস পেবলে আসো। স্যালারিস পেবলে আমার আগে কিছুই ছিল না, এখন কিন্তু স্যালারিস পেবল 2000 টাকা ক্রেডিট আছে অ্যাডজাস্টের মধ্যে। অর্থাৎ স্যালারিস পেবল হচ্ছে আমার ক্রেডিট সাইড হওয়া মানে স্যালারি পেবল এটা দায়, এটা পরিশোধ হয় নাই। অর্থাৎ বেতন বকেয়া আছে 2000 টাকা। তো বেতন বকেয়া থাকার অর্থই হচ্ছে তার বিপরীতে ডেবিট সাইডে অবশ্যই স্যালারি এক্সপেন্স থাকবে, কারণ আগে এক্সপেন্স হবে, তারপরে এক্সপেন্স পরিশোধ না করলেই তখন বকেয়া হয়।
তাহলে দেখি যে স্যালারিজ এক্সপেন্স আছে কিনা। এই যে দেখো স্যালারিজ এক্সপেন্স কিন্তু 2000 টাকা ডেবিট সাইডে অ্যাডজাস্টেড এর ঘরে আছে, আনঅ্যাডজাস্টেড কিছুই নাই। তার মানে 2000 টাকা স্যালারি এক্সপেন্স বৃদ্ধি পেয়েছে। আর এই 2000 টাকা আমরা পরিশোধ করি নাই, মানে বকেয়া আছে, দেনা আছি আমরা। তাহলে যাবে দেওয়া হচ্ছে স্যালারিজ এক্সপেন্স ডেবিট আর কি স্যালারিজ পেবল ক্রেডিট। এই যে দেখো স্যালারিজ এক্সপেন্স ডেবিট আর স্যালারিজ পেবল ক্রেডিট 2000 বেতন বকেয়া আছে। এরপরে আমরা দেখি আর কি আছে। ইন্টারেস্ট পেবল, খেয়াল করো যে ইন্টারেস্ট পেবল এটাও এক ধরনের দায়, সুদ বকেয়া আছে 1000, এটা কিন্তু ক্রেডিট সাইডে, মানে দায় বৃদ্ধি পেয়েছে। তো ইন্টারেস্ট পেবল দায় বৃদ্ধি পাওয়ার অর্থই হচ্ছে আমার ওই বছরে ইন্টারেস্ট এক্সপেন্স হয়েছে। এই যে দেখো ইন্টারেস্ট এক্সপেন্স 1000 টাকা আমার অ্যাডজাস্টেড এর মধ্যে ডেবিট হচ্ছে, আনঅ্যাডজাস্টেড নাই, মানে এই 1000 টাকা তোমার ইন্টারেস্ট এক্সপেন্স বৃদ্ধি পেয়েছে। তো ইন্টারেস্ট আগের মতোই ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট হবে আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট হবে। তার মানে হচ্ছে যে আমাদের সুদ খরচ বকেয়া আছে, সুদ খরচ আমরা পরিশোধ করি নাই। সো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 1000 আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট 1000। তো এরপরে আসো যে আমাদের আর কি আছে। আমরা স্যালারি আমরা দেখলাম হচ্ছে ইন্টারেস্ট পেবল পর্যন্ত। এখন আমরা আনএন্ড রেন্ট রেভিনিউ এটা দেখি। সো আনআর্নড রেন্ট রেভিনিউ অর্থাৎ অনুপার্জিত ভাড়া আয়। তো আনআর্ন মানেই আমরা জানি এটা দায়, অর্থাৎ আমরা অ্যাডভান্স টাকা নেই কিন্তু সেবা প্রদান করি না। তো অ্যাডভান্স টাকা নিয়ে সেবা প্রদান না করলে, ভাড়া বাবদ আমরা অ্যাডভান্স টাকা নিয়েছি কিন্তু সেবা প্রদান করি নাই, এই কারণে এটা হচ্ছে আনআর্নড রেন্ট রেভিনিউ, এটা হচ্ছে দায়। সো আমার দায় ছিল দেখো 5500 আনআর্নড রেন্ট রেভিনিউ, কিন্তু এখন আছে কত 4000 টাকা। অর্থাৎ আমার চেঞ্জ কতটুকু হয়েছে 1500 টাকা। 1500 টাকা আমার কি ধরনের চেঞ্জ, 1500 টাকা আমার কমে গিয়েছে। আগে দায় বেশি ছিল, এখন দায় কম। কত টাকা কম? 1500 টাকা। তার মানে আমার দায় কমে গিয়েছে। তো আনআর্নড রেন্ট রেভিনিউ দায় যদি কমে যায় আমরা দায়কে ডেবিট করি। আর দায় কেন কমে যায়? এই দায়টা আয় হয়ে যায়, এই দায়টা আয় হয়ে যায়। অর্থাৎ আমি কাজ না করে টাকা নিয়েছিলাম, এখন আমরা কাজ করেছি, এই কারণে এটা আমার কি হয়ে গেছে 1500 টাকা আমার আয় হয়ে গেছে। অর্থাৎ তারা আমার বাসায় ভাড়া থেকেছে, এই কারণে দেখো এই যে রেন্ট রেভিনিউ 1500 টাকা। তাহলে 1500 হচ্ছে আমার আয় হয়ে গেছে। আমরা অ্যাডভান্স নিয়েছিলাম 5500, দায় ছিল 5500, কিন্তু এই বছরে বা এই মাসে আমার 1500 টাকা কি আয় হয়ে গেছে। তার মানে 1500 টাকা হচ্ছে যে তারা আমার বাসায় থেকেছে 1500 টাকা পর্যন্ত এই মাসে। এই কারণে আনআর্নড রেন্ট রেভিনিউ আমার 1500 টাকা কমে যাবে, দায় ডেবিট হবে, আর আমার রেন্ট রেভিনিউ আয় বাড়বে, এই কারণে আয় ক্রেডিট হবে। এই যে আমার দায় কমে গিয়েছে 1500 টাকা, এই কারণে ডেবিট। আর দায় কেন কমে গেছে? কারণ এই দায়টাই আমার কি হয়ে গেছে আয় হয়ে গেছে, রেন্ট রেভিনিউ, এই কারণে ক্রেডিট 1500 টাকা। সো এই হচ্ছে আমাদের এই ধরনের অঙ্কগুলো সমাধান করার একটা কৌশল। অর্থাৎ আনঅ্যাডজাস্টেড এবং অ্যাডজাস্টেড দুইটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে, আর এখানে অ্যাকাউন্ট টাইটেলগুলো দেওয়া থাকবে। এগুলোর মধ্যে যেগুলোতে আমার চেঞ্জ হবে, অ্যাডজাস্টেড এবং আনঅ্যাডজাস্টেডের মধ্যে চেঞ্জ হবে, সেই চেঞ্জগুলো তো মনে করতে হবে যে আমাদের সমন্বয়ের কাজ করতে হবে। এবং একটা সাইড পাওয়া গেলে আর একটা সাইড, ডেবিট সাইড পাওয়া গেলে ক্রেডিট সাইড অবশ্যই এই অঙ্কের মধ্যে কোথাও না, এই প্রশ্নের মধ্যেই কোথাও না কোথাও আছে। আবার ক্রেডিট সাইড পাওয়া গেলে অবশ্যই ডেবিট সাইডে কোথাও না কোথাও আছে। সো এইভাবে হচ্ছে আমাদের দুইটা ট্রায়াল ব্যালেন্সের যে থাকে, পার্থক্য থাকে, ব্যবধান থাকে, সেই ব্যবধানগুলো নিয়ে এইভাবে আমাদের কি করতে হয়, অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো খুঁজে বের করে এভাবে ডেবিট ক্রেডিট করতে হয়। আর এর মধ্যে যে বর্ণনা থাকে সেটা তোমাদের আমি বলেছি। যখন যেটা তুমি কি করবে, যখন যেটা তুমি অ্যাডজাস্টেড এন্ট্রি দিবে, তখন সেটা এভাবে তোমাকে লিখতে হবে যে টু রেকর্ড সার্ভিস রেভিনিউ অ্যাডজাস্টেড, অথবা তুমি এখানে একবারে লিখতে পারো টু অ্যাডজাস্ট দি সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট, এটা উল্লেখ করে দিতে পারো। টু রেকর্ড ইন্স্যুরেন্স এক্সপেন্স অ্যাডজাস্টেড, টু রেকর্ড সাপ্লাইজ এক্সপেন্স অ্যাডজাস্টেড, টু রেকর্ড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাডজাস্টেড, এই কথাগুলো এইভাবে লিখে দিলে হয়ে যায়। সো আশা করি তোমরা সবাই বুঝেছো। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা তোমাদের কমেন্ট করে আমাকে জানাবে, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে আবারও ইনশাল্লাহ কথা হবে।